আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের প্রজন্মের সেরা একজন ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ এমন একটা মাথা নষ্ট করা সিনেমা তৈরি করেছে যা দেখলে এলিয়েন সম্পর্কে আপনাদের ধারণায় বদলে যাবে। কারণ মানুষের চেয়ে উন্নত কোনো প্রজাতির জন্তুর খোঁজ যদি মানুষ পেয়ে যায় তাহলে দুনিয়াতে কি ভয়াবহ ঘটনাগুলো ঘটতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন অসাধারণ এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা রেসলিং ম্যাচ দেখতে পাই, যার অডিয়েন্সদের মাঝে ড্যানিয়েল নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে আবার অনেক ভয় পেয়েছিল। তখন এই দুজন স্পেশাল এজেন্ট ড্যানিয়েলের পাশে আর পেছনে চলে আসে। এরপর তাকে বন্দুক দেখিয়ে রেসলিং স্টেডিয়াম থেকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে আরও অনেক এজেন্ট উপস্থিত ছিল আর তাদের সঙ্গে তাদের হেড নোয়াও ছিল। নোয়া ড্যানিয়েলকে ধমক দিয়ে বলে, তুমি যদি আমাদের হাতে সব কিছু এখনই তুলে না দাও তাহলে আমরা কিন্তু তোমার গার্লফ্রেন্ডের অনেক বড় ক্ষতি করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, ড্যানিয়েলের গার্লফ্রেন্ড জেইন তাদের কবজাতেই ছিল আর তারা জেইনকে ড্যানিয়েলের সামনে নিয়ে আসে। এখন ড্যানিয়েল সাথে সাথে নিজের ব্যাগটা তাদের হাতে তুলে দেয় আর এর বদলে তারা জেইনকে ছেড়ে দেয়। এজেন্টরা ব্যাগটা চেক করে আর ব্যাগের ভেতর থেকে অদ্ভুত ধরনের একটা কেস বের করে, কিন্তু এই কেসের ভেতরে আসলে কিছুই ছিল না। তার মানে এই এজেন্টদের ড্যানিয়েলের কাছে এমন কিছু দরকার ছিল যেটা এই কেসের ভেতরেই থাকার কথা ছিল, কিন্তু আপাতত সেই জিনিসটাকে দেখা যাচ্ছিল না। তৈরি মাঝে ড্যানিয়েল চুপচাপ নিজের হাতে গ্লাভস পরে নেয় আর নিজের পেছনের পকেট থেকে সেই স্পেশাল জিনিসটা বের করে যা নোয়া আর তার লোকেরা খুঁজে চলেছিল। ড্যানিয়েল যখনই ওই জিনিসটা নিজের হাতে নেয় তখন সবাই ভয় পেয়ে যায়। এমনকি নোয়াও তাকে বলে যে ওই ডিভাইসে কোনো প্রেশার দিও না। আর তাদের এই ভয়ের সুযোগ নিয়ে ড্যানিয়েল তার গার্লফ্রেন্ড জেইনকে সাথে করে নিয়ে একটা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। তো এখন বন্ধুরা, এই হেক্সাগোনাল বা সিলিন্ড্রিক্যাল শেপের এই ডিভাইসটা আসলে কি সেই সম্পর্কে ভিডিওতে আপনারা সামনে জানতে পারবেন। এমনকি সামনে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে ড্যানিয়েল কে আর সে কেনই বা পালাচ্ছে, আর নোয়া এবং তার লোকেরা কেনই বা ড্যানিয়েলকে ধরার জন্য পিছু নিয়েছে। তো আপাতত ড্যানিয়েল আর জেন নোয়ার টিমেরই একটা গাড়িতে ছিল, যেটা নোয়া খুব সহজেই ট্র্যাক করতে পারত। জেন ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে এসব হচ্ছেটা কি। তখন ড্যানিয়েল তাকে বলে যে তোমাকে সব কিছু আমি ধীরে সুস্থে পরে বলবো। ড্যানিয়েল এখানে একটা বার্নার ফোন ব্যবহার করে হুগো নামের একজনের সঙ্গে কথা বলে আর আমরা বুঝতে পারি যে ড্যানিয়েল আসলে হুগোর নির্দেশেই এইসব রিস্কি কাজগুলো করেছিল। হুগো ড্যানিয়েলকে বলে যে তোমাকে যদিও বলা হয়েছিল যে তোমার কাজ শুধুমাত্র ডিভাইস আর ইনফরমেশন চুরি করা, কিন্তু এখন তোমাকে সব কিছু একেবারে শেষ পর্যন্ত করতে হবে। তো আপাতত হুগো ড্যানিয়েলকে বলে যে তুমি কোথাও লুকিয়ে পড়ো, কারণ আমি ব্যাকএন্ডে কাজ করছি আর খুব জলদি তোমাকে একটা নিরাপদ লোকেশনে পৌঁছে দেব। তো এখানে বন্ধুরা আসলে ড্যানিয়েলের কোনো আইডিয়াই ছিল না যে সে কোথায় গিয়ে লুকাবে, কিন্তু তখনই জেইন বলে যে আমার একটা জায়গার কথা জানা আছে। তো এরপর এরা দুজন প্রথমে নোয়ার টিমের ওই গাড়িটা ফেলে দেয়। তারপর দুজন মিলে মোনাস্ট্রি অফ সেন্ট ক্লেয়ারে চলে যায়। এখানে নানরা জেইনকে ওয়েলকাম করে আর তারা ড্যানিয়েলকেও ভেতরে আসতে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে জেইন আগে একজন নোভিশিয়েট ছিল, মানে সে নান হতে চেয়েছিল। সে ওই ট্রেনিংটাই করছিল, কিন্তু পরবর্তী জীবনে সে ওই নানের জীবনটা পেছনে ফেলে আসে আর আজকে লুকানোর জন্য তার কাছে এই জায়গাটাকে সব থেকে সেফ মনে হচ্ছিল। অন্যদিকে আমরা নোয়া আর টিমের মেম্বারদেরকে অফিসের বিল্ডিংয়ে যেতে দেখি। এরা কোনো একটা ওয়ার্ডেক্স নামের কোম্পানির জন্য কাজ করছিল আর আপাতত এদের যে কোনো মূল্যে ড্যানিয়েলকে খুঁজে বের করা অনেক দরকার ছিল। তো আমরা এখানে এটাও বুঝতে পারি যে বর্তমান পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার 3-র মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রাশিয়া আর আমেরিকার মাঝে বেশ ভালোই উত্তেজনা চলছে। তো এখানে আমরা এটা জানতে পারি যে ড্যানিয়েল আসলে এই কোম্পানির একজন এমপ্লয় ছিল। এমনকি ড্যানিয়েলকে যেই হুগো নামের ছেলেটা সাহায্য করছে সেও এই কোম্পানির এমপ্লয়। এটা থেকে এটা প্রমাণ হয়ে যায় যে ওয়ার্ডেক্স কোম্পানির কিছু লোক কোম্পানির বিরুদ্ধে একেবারে চলে গেছে আর এরা সারা দুনিয়াকে এই সত্যটা জানিয়ে দিতে চায় যা ওয়ার্ডেক্স কোম্পানি অনেক বছর ধরে লুকিয়ে এসেছে। তো এখানে আমি আপনাদের একটা বিষয় জানিয়ে দেই যে কোম্পানির ডেটা থেকে নোয়া এই ব্যাপারটা কিছুটা আন্দাজ করে ফেলে যে হয়তো হুগো ড্যানিয়েলকে সাপোর্ট করছে। তো যাই হোক, এখন ড্যানিয়েল আর জেইনের কাছে ফিরে আসি, কারণ এদের দুজনের মাঝে ইতিমধ্যেই কিছুটা কথা কাটাকাটি হয়ে যায়, কারণ তারা দুজনেই একে অপরের কাছে বেশ কিছু কথা লুকিয়েছিল। যেমন জেইন আজ পর্যন্ত ড্যানিয়েলকে এটা বলেনি যে সে আগে একজন নান হতে চেয়েছিল। অন্যদিকে ড্যানিয়েল নিজেও জেনকে এটা জানায়নি যে সে এমন কোনো বিপজ্জনক কাজ করছে যার কারণে একটা পাওয়ারফুল কোম্পানি তার পেছনে পড়ে গেছে। ড্যানিয়েল এখানে আরও কিছু কথা রিভিল করে। সে বলে যে খুব কম বয়সে আমাকে 8 বছরের জন্য জেলে যেতে হয়েছিল, কারণ আমি হ্যাকিংয়ের এইসব কাজে অনেক এক্সপার্ট ছিলাম।
তো হ্যাঁ, ওরকমই কোনো হ্যাকিং হয়তো সে করেছিল যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তো যাই হোক, জেলখানা থেকে বের হবার পরে ড্যানিয়েল ওয়ার্ডেক্স কোম্পানিতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ শুরু করে দেয়। কিন্তু আজকে সে ওই কোম্পানিরই ডেটা চুরি করে ফেলেছে যেটার প্রোটেকশনের জন্য তাকে হায়ার করা হয়েছিল। তো সেই ডেটাটা আসলে কি ছিল সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আপাতত সিন শিফট হয়ে মার্গারেট ফেয়ারচাইল্ড নামের একজন নারীর উপরে আসে। সে একটা টিভি চ্যানেলে ওয়েদার রিপোর্টিংয়ের কাজ করে। তো মার্গারেট তার বয়ফ্রেন্ড জ্যাকসনের সঙ্গে একই সাথে বসবাস করে, আর সে ছিল একজন মিউজিশিয়ান। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা দুজনেই খুব বেশি এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, আর তাদের জীবনে কিছুটা স্টেবিলিটি আসলে অবশ্যই প্রয়োজন রয়েছে। পাশাপাশি মার্গারেট নিজের ওয়েদার রিপোর্টিং থেকে বেরিয়ে এসে আরও সিরিয়াস কিছু কাজ নিয়ে রিপোর্টিং করতে চায়। তো যাই হোক, সেই সকালে মার্গারেট নিজের অফিসের জন্য বের হচ্ছিল, ঠিক তখনই তাদের ঘরে একটা কার্ডিনাল পাখি উড়ে আসে, আর এই পাখিটা মার্গারেটকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে। মার্গারেট নিজেও পাখিটাকে দেখে, আর তখনই জ্যাকসন পাখিটাকে এখান থেকে তাড়িয়ে দেয়। তবে পাখিটা চলে যাবার ঠিক পরপরে মার্গারেট হঠাৎ করে রাশিয়ান ভাষাতে কথা বলতে শুরু করে, অথচ সে কখনোই রাশিয়ান ভাষার ব্যাপারে কিছু জানতোই না। জ্যাকসনের কাছে বিষয়টা খুবই অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু জ্যাকসন এই ব্যাপারটা খুব একটা খেয়াল করে না। আর তারপর বাসা থেকে বের হয়ে মার্গারেট অফিসের দিকে রওনা দেয়, কারণ সে তার ওয়েদার শো এর জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এই তাড়াহুড়োর জন্য সে এত জোরে গাড়ি চালায় যে পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ অফিসার মার্গারেটকে ওভার স্পিডিংয়ের কারণে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু মার্গারেট হঠাৎ করে তাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে। তারপর মার্গারেট পুলিশ অফিসারকে বলে যে তোমার আজকের দিনটা একটু খারাপ যাচ্ছে, কারণ তোমার বউ তোমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে। সে আসলে মন থেকে কথাগুলো বলেনি, আসলে তোমাদের ঘরে নতুন বাচ্চা জন্ম নিয়েছে, তো যার কারণে তুমি আর তোমার বউ অনেক এক্সট্রা কাজ করছো, আর এই কারণেই দুজনেই টেনশনে আছো, দুজনেই ফ্রাস্ট্রেশনে আছো। তবে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার আর তোমার স্ত্রীর দুজনেরই এখন বেশ খানিকটা ঘুম দরকার। আর তাছাড়াও তুমি তোমার স্ত্রীর জন্য ওই ভেলভেট কাপকেকটাই নিয়ে যেও, যেটা তুমি এখন ভাবছো নিয়ে যাবে বলে। এইসব কথা শুনে পুলিশ অফিসার রীতিমতো শকে চলে যায়, কারণ মার্গারেট লিটারেলি তার মনের সকল কথা পড়ে ফেলেছে, আর জীবনের সকল ঘটনা একেবারে রিভিল করে দিয়েছে। আর এই শকেই পুলিশ অফিসার সেখানে একেবারে ঠায় দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে মার্গারেট নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর এরপর স্টুডিওতে পৌঁছে মার্গারেট ফটাফট তার শো এর জন্য রেডি হতে শুরু করে। আর বন্ধুরা, এখানে একজন কোরিয়ান এক্সপার্টও ছিল, যিনি কোরিয়ান ভাষাতে কথা বলছিলেন। তো যাই হোক, মার্গারেট তার সঙ্গে একেবারে ফ্লুয়েন্ট কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করে, যেটা সেখানে উপস্থিত সবার জন্যই অনেক শকিং ছিল, কারণ মার্গারেট এত ভাষা তো কখনো বলতে পারতই না। এরপর মার্গারেট নিজের শো করার জন্য চলে যায়, কিন্তু ক্যামেরা লাইভ হতে সে হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। তারপর সে অদ্ভুত ধরনের আওয়াজ বের করতে শুরু করে, অনেকটা এমন ধরনের আওয়াজ যেন সে কোনো এলিয়েনদের ভাষায় কথা বলছে। তো এখন বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু লাইভ টিভিতে হচ্ছিল, আর এই অবস্থায় নিউজ স্টুডিওর লোকেরা সাথে সাথে অ্যাড ব্রেক চালিয়ে দেয়। তো কিছু অংশ তো লাইভ টিভিতে সম্প্রচার ইতিমধ্যে হয়ে যায়, আর তাছাড়াও মার্গারেট হঠাৎ করে সেটের ভেতরেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ড্যানিয়েলকে পিক করার জন্য হুগোর একজন লোক সান্তিয়াগো আসে, আর সে জেনকেও তাদের সাথে নিয়ে রওনা দেয়। সান্তিয়াগো এই দুজনকে শহর থেকে দূরে একটা ফার্মল্যান্ডের মতো এলাকায় সেফ হাউসে ছেড়ে দেয়। সেখানে ওয়ার্ডেক্সের লোকেরা সহজে এদেরকে খুঁজে পাবে না। তো এই সেফ হাউসে আসতেই সেখানে অনেক হরিণ আর প্রাণীরা চলে আসে, যারা ড্যানিয়েলের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ড্যানিয়েলের সাথে এমন ঘটনা এর আগে অনেকবার হয়েছে, আর এই মুহূর্তে জেন ড্যানিয়েলকে সবকিছু তাকে ক্লিয়ারলি খুলে বলতে বলে। ড্যানিয়েল তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে, আর সেই সাথে সে অনেকগুলো ড্রাইভও বের করে, যেগুলোর মধ্যে একটা ড্রাইভ সে ল্যাপটপে লাগিয়ে এর ভেতরের ভিডিওটা জেনকে দেখায়। এই ভিডিওটা 19 ফেব্রুয়ারি 1973 সালের ছিল, যেখানে ফ্লোরিডা এয়ারবেসে প্রেসিডেন্ট নিক্সন একজন বড় টিভি স্টারের সঙ্গে দেখা করেন। তারপর তারা একটা ফ্যাসিলিটির ভেতরে চলে যায়, যেখানে মর্গের মতো সেট আপ করা ছিল, মানে এমন একটা সেট আপ যেখানে লাশ জমিয়ে রাখা হয়। কিন্তু বন্ধুরা, এই চেম্বারগুলোর ভেতরে কোনো মানুষ নয়, বরং এলিয়েনেরা ছিল। হ্যাঁ বন্ধুরা, ড্যানিয়েল জানায় যে মানুষ অনেক আগেই এলিয়েনদেরকে ডিসকভার করে ফেলেছে, কিন্তু এই সত্য কথাটা তারা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছে। ইনফ্যাক্ট এখনকার ফুটেজটা তো 1973 সালের ছিল, মানে বর্তমান সময় থেকে 50 বছরেরও বেশি পুরনো ফুটেজ।
ড্যানিয়েল এরপর অন্য ড্রাইভগুলো লাগিয়ে আরও কিছু ভিডিও দেখায় যেখানে ওয়ার্ডেক্স কোম্পানি এই এলিয়েনদের উপরে এক্সপেরিমেন্ট করছিল, আর এক্সপেরিমেন্টের কারণে এই এলিয়েনেরা আসলে অনেক কষ্ট পাচ্ছিল। জেন এই ফুটেজগুলো একেবারে সহ্যই করতে পারে না, আর ড্যানিয়েল তাকে বলে যে সে আগে এই ইনফরমেশনগুলোকে প্রোটেক্ট করত, কিন্তু এখন সে পুরো দুনিয়াকে এই সত্যটা জানিয়ে দিতে চায়। ড্যানিয়েল জানায় যে ওয়ার্ডেক্সের লোকেরা এলিয়েনদের টেকনোলজি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের টেকনোলজি অনেক উন্নত করে ফেলেছে। তো এখন এইসব কিছু দেখার পরে জেন আর ড্যানিয়েলের মাঝে একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ জেন একেবারেই চাচ্ছিল না যে ড্যানিয়েল এই ইনফরমেশনটা পাবলিক করে দিক। আসলে জেন সৃষ্টিকর্তাতে অনেক বিশ্বাস করত, আর তার কাছে সৃষ্টিকর্তাই হচ্ছে সুপ্রিম বিইং। তার এখন যদি মানুষজন এলিয়েনদের ব্যাপারে এটা জেনে যায় যে তারা আসলে আমাদের মতো মানুষদের চেয়ে অনেক বেশি সুপ্রিম, অনেক বেশি ইন্টেলিজেন্স আর উন্নত, তাহলে তো মানুষের হয়তো ঈশ্বরের উপর থেকে বিশ্বাসই উঠে যেতে পারে। কারণ এলিয়েনরাই হয়তো তাদের কাছে সৃষ্টিকর্তার মতো হয়ে উঠবে, তারা হয়তো এলিয়েনদেরকেই পূজা করবে। যেহেতু এই এলিয়েনেরা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত, তাই এমনটা হওয়া অনেক স্বাভাবিক। কিন্তু ড্যানিয়েল সোজা বলে দেয় যে সে এই ইনফরমেশন পাবলিক করেই ছাড়বে। তো এখন এরপর হিউম্যানিটি যা হবার তা হয়ে যাক, তাতে তার আসলে কিছু যায় আসে না। অন্যদিকে মার্গারেট, যে কিনা লাইভ টিভিতে অদ্ভুতভাবে কথা বলছিল, সেই ক্লিপটা একেবারে ভাইরাল হয়ে যায়, আর ওই ক্লিপটা ওয়ার্ডেক্স কোম্পানির হাতেও পৌঁছে যায়। এমন অবস্থায় নোয়া তার টিমকে অর্ডার দেয় যে যত দ্রুত সম্ভব মার্গারেটকে আমাদের হেফাজতে নিয়ে নিতে হবে। এদিকে মার্গারেট তো হাসপাতালে নিজের এমআরআই স্ক্যান করাচ্ছিল, কারণ সে স্টুডিওতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গিয়েছিল। মার্গারেটের সাথে তার বয়ফ্রেন্ড জ্যাকসনও ছিল, আর ডাক্তার তাকে জানায় যে মার্গারেটের শারীরিক কোনো প্রবলেম আসলে নেই, তবে মার্গারেটের বাবার পার্কিনসন নামের একটা রোগ ছিল, তাই হয়তো মার্গারেটেরও সেই রোগের শুরুর দিকের লক্ষণগুলো এখন শো করছে। তো এই কথা শুনে মার্গারেট অনেক টেনশনে পড়ে যায়, আর তখনই সে নোটিস করে যে বাইরে কিছু লোক আসলে তার জন্য অপেক্ষা করছে। ডাক্তারদের মতে এই লোকগুলো আসলে এফবিআই থেকে এসেছিল, যারা মার্গারেটের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন যে এই লোকগুলো আসলে ওয়ার্ডেক্স কোম্পানি থেকে এসেছে। মার্গারেট নিজেও তাদের মাইন্ড রিড করে এই ব্যাপারটা বুঝে ফেলে, আর এই অবস্থাতে সে বাথরুমে যাওয়ার বাহানা দিয়ে জ্যাকসনকে সাথে করে নিয়ে এই হাসপাতাল থেকে পালিয়ে যায়। জ্যাকসন মার্গারেটের এমন ব্যবহার দেখে অনেক বেশি কনফিউজ ছিল। ইনফ্যাক্ট মার্গারেট নিজেও কনফিউজ ছিল যে হঠাৎ করে সে কিভাবে মানুষদের মন পড়তে পারছে। তো তারপর কিভাবে সে দুনিয়ার সমস্ত ভাষা বুঝতে শুরু করছে সেটাও সে কিছুতেই বুঝতে পারছে না। তো যাই হোক না কেন, এরা দুজন এখন গাড়িতে বসে এখান থেকে বের হতে থাকে, কিন্তু ঠিক তখনই মার্গারেটের কাছে হুগোর কল চলে আসে। হুগো মার্গারেটকে বলে যে ওয়ার্ডেক্সের লোকেরা এখন তোমার পিছু কোনোভাবেই ছাড়বে না, তাই সবার আগে তুমি তোমার ফোনটাকে ভেঙে ফেলো, তারপর তোমার মনে যে ডিরেকশনগুলো আসবে সেগুলো ফলো করতে শুরু করো। মার্গারেট তো হুগোকে চেনেই না, কিন্তু তবুও কোনো এক কারণে সে হুগোর ইনস্ট্রাকশনগুলো ফলো করতে থাকে। মানে সে নিজের ফোনটা গাড়ির টায়ারের নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে, আর তারপর হঠাৎ করে মার্গারেটের মন তাকে সিগন্যাল দিতে শুরু করে যে তাকে ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের ড্যানিয়েলেরই কথা বলা হচ্ছে, আর আমি আপনাদের এখানে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই যে মার্গারেট ড্যানিয়েলকে পার্সোনালি কিন্তু চেনে না। এই অদ্ভুত ঘটনাগুলো একেবারেই যথেষ্ট ছিল না, কারণ কোনো একভাবে মার্গারেট এটাও বুঝতে পারছিল যে ড্যানিয়েল বর্তমানে কোথায় আছে, আর সে জ্যাকসনকে ঠিক সেই দিকেই তাদের গাড়ি ড্রাইভ করতে বলে। জ্যাকসন এইসব কিছু দেখে পুরোই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে মার্গারেটের কথা সব মেনে নেয়। অন্যদিকে নোয়া ওয়ার্ডেক্সের সিকিউরিটি ফ্যাসিলিটি থেকে ঠিক একই রকম একটা সিলিন্ড্রিক্যাল ডিভাইস বের করে, যেটা আমরা ড্যানিয়েলের কাছে দেখেছিলাম, আর এই ডিভাইসটাকে আমরা ডাইভিং রড বলতে পারি। তো যাই হোক, এই ফ্যাসিলিটিতে আমরা ডাইভিং রডের 3টে স্টোরেজ প্লেস দেখতে পাই, যার মধ্যে 2টো একেবারে খালি ছিল। এখন একটা ডাইভিং রড তো ড্যানিয়েলের কাছে আছে, আমরা দেখেছি। তারপর একটা নোয়ার কাছে মানে ওয়ার্ডেক্স ফ্যাসিলিটিতে আছে, কিন্তু তৃতীয় ড্রাইভিং রডটা কার কাছে রয়েছে এটা আমরা জানি না। তো যাই হোক, এখন নোয়া এই ডিভাইসটা হোল্ড করে প্রেসার দেয়, আর বাকি এমপ্লয়িরা তার শরীরে বিভিন্ন ডিভাইস লাগিয়ে তার ভাইটালস মনিটর করতে শুরু করে।
নোয়া এই ড্রাইভিং রডটা হোল্ড করে ড্যানিয়েলের একটা ছবি দেখতে পায়, যেন সে এখানে বসে ড্যানিয়েলের মাইন্ড কন্ট্রোল করতে চাইছে, কিন্তু কোনো এক কারণে সে এটা ঠিকমতো করতে পারে না। তাই সে পরের চেষ্টাটা জেনের উপরে করে, মানে জেনের ছবি দেখতে দেখতে সে ডিভাইসটা শক্ত করে ধরে। এবার সে সফল হয়ে যায়। সে জেনের মস্তিষ্কের উপরে একরকম কন্ট্রোল নিতে শুরু করে। জেন, যে কিনা আপাতত তার থেকে বেশ দূরে একটা ফার্মল্যান্ডের সিকিউর হাউসে ছিল, সে হঠাৎ করেই থেমে যায়, যেন তার শরীরের উপরে তার নিজেরই কোনো কন্ট্রোল ছিল না। জেন সাথে সাথে ফাইট ব্যাক করার চেষ্টা করে। সে একটা ক্রস নিজের হাতের তালুতে ফুটিয়ে দেয়, কিন্তু এই টেকনিক খুব একটা কাজ করে না। খুব জলদি জেন নিজের লিভিং রুমে নোয়াকে দেখতে শুরু করে, যে কিনা জেনের কাছ থেকে ধীরে ধীরে এই জায়গার অ্যাড্রেসও বের করে নেয়। জেন না চাইতেও পুরো রাস্তা তাকে বলে দেয় যে কিভাবে সে এই জায়গাতে এসেছিল আর কিভাবে বা নোয়া এখানে আসতে পারবে, মানে রাস্তায় সে কি সাইনবোর্ড দেখেছিল, কেমন লোকজন ছিল, এইসব কিছু। আর জেনের ডেসক্রিপশন শুনে ওয়ার্ডেক্সের লোকেরা বুঝতে পারে যে ড্যানিয়েল আর জেন আপাতত কোথায় আছে। তো এখন যেহেতু নোয়া মাইন্ড টেলিপ্যাথি এসব কিছু করছিল, তাই তার ফিজিক্যাল কন্ডিশন কোথাও না কোথাও খুবই খারাপ হয়ে যাচ্ছিল, যেমন তার হার্টবিট খুবই দ্রুত কমে যাচ্ছিল। ইনফ্যাক্ট এই ডিভাইসটাও একদম গ্লো করতে শুরু করে দেয়, কিন্তু নোয়া ততক্ষণ থামে না যতক্ষণ না সে জেনের কাছ থেকে সকল ইনফরমেশন বের করতে পারে। পাশাপাশি সে জেনকে বলে যে তুমি একটা ছুরি হাতে তুলে নাও, কারণ ড্যানিয়েল যদি জেনকে থামানোর চেষ্টা করে তাহলে যেন জেন ড্যানিয়েলকেও শেষ করে দিতে পারে, কিন্তু তবুও এই পদক্ষেপ কোনোভাবে না থামায়। তো হ্যাঁ, ওয়ার্ডেক্সের লোকেরা ড্যানিয়েলের এই হাইডিং স্পটের খোঁজ পেয়ে গিয়েছিল, আর এই কারণেই তারা সাথে সাথে নিজেদের এজেন্টদেরকে এই জায়গাতে পাঠিয়ে দেয়। অন্যদিকে ড্যানিয়েল সেফ হাউসের বাইরে মাঠে ছিল, যেখানে সে স্যাটেলাইট ফোন ব্যবহার করে হুগোর সঙ্গে কথা বলছিল। হুগো ড্যানিয়েলকে বলে যে তোমার সাথে দেখা করতে মার্গারেট আসছে। এরপর সে মার্গারেটের ওই ভাইরাল ভিডিওটা ড্যানিয়েলকে পাঠিয়ে দেয়। আর এখন অবাক করার মতো ব্যাপার হলো যে ড্যানিয়েল মার্গারেটের ভিডিওটা এমনভাবে বুঝতে পারছিল যেন মার্গারেট ভিডিওতে ইংলিশে কথা বলছে। মানে আমরা সবাই জানি যে মার্গারেট অদ্ভুত এলিয়েনের মতো সাউন্ড বের করছিল, কিন্তু ড্যানিয়েল সেই সাউন্ডগুলো একেবারে স্পষ্ট ইংলিশ ভাষায় বুঝতে পারছিল। ড্যানিয়েল বলে যে মার্গারেট আসলে বলছে যে তুমি এমন কোনো কিছুকে ভয় পেও না যেটার ব্যাপারে তুমি কিছুই জানো না। হুগো একটু চমকে যায় যে ড্যানিয়েল মার্গারেটের এলিয়েন ল্যাঙ্গুয়েজ কিভাবে বুঝতে পারছে। তখন হুগো বলে যে তোমরা দুজন মাত্র মানুষ রয়েছো যারা এলিয়েনদের ভাষা বুঝতে পারো, একজন তুমি আর অন্যজন মার্গারেট, মানে তোমার মতো দুজন মানুষ রয়েছে শুধুমাত্র এই পুরো পৃথিবীতে। তাই কাল সকালে সান্তিয়াগো সেফ হাউস পর্যন্ত আসবে আর মার্গারেট এবং ড্যানিয়েলকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এরপর হঠাৎ করে আমরা দেখতে পাই যে ড্যানিয়েল যে ফার্মে দাঁড়িয়েছিল সেখানকার আশেপাশের সমস্ত ফসল একটা প্যাটার্ন তৈরি করে বাঁকতে শুরু করে দেয়। অন্যদিকে মার্গারেট কথা বলতে গেলে সে কোনো একভাবে আন্দাজ করে ফেলে যে ওয়ার্ডেক্সের লোকেরা ড্যানিয়েলের সেফ হাউস পর্যন্ত পৌঁছাতে চলেছে। এই অবস্থায় মার্গারেট জ্যাকসনের ফোন থেকে ড্যানিয়েলের স্যাটেলাইট ফোনে ফোন করে দেয়। আসলে মার্গারেট কোনো অদ্ভুত একভাবে ড্যানিয়েলের নাম্বারটাও জানতো, আর এখানে সে ড্যানিয়েলকে ওয়ার্ডেক্সের লোকেদের ব্যাপারে সতর্ক করে দেয়। ড্যানিয়েলও দেখতে পারে যে আসলে এখানে ওয়ার্ডেক্সের অনেকগুলো গাড়ি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত ড্যানিয়েল বাইরে দাঁড়িয়েছিল, তাই সে চুপিসারে এদেরই একটা গাড়ি চুরি করে নেয় আর তারপর গাড়িটা সেফ হাউসে ঢুকিয়ে জেনকে পিক করে নেয়। তারপর জেনকে নিয়ে গাড়িতে করে সে পালাতে শুরু করে, আর ওয়ার্ডেক্সের বাকি গাড়িগুলো এখন এদের পিছু ধাওয়া করতে থাকে। আর তখনই জেন পিছনের সিটে বসে নিজের কাছ থেকে একটা ছুরি বের করে। আসলে সে ড্যানিয়েলকে শেষ করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসছিল। তো এখানে এটা তো পরিষ্কার ছিল যে জেনকে এখনও নোয়া কন্ট্রোল করছে, কিন্তু বন্ধুরা জেন এখানে যেভাবে হোক না কেন নিজের মনের উপরে কন্ট্রোল এনে ছুরিটা নিজের হাতের তালুতে মেরে দেয়। এতে করে জেন ফাইনালি জ্ঞান ফিরে পায় আর নোয়ার বশীকরণ থেকে কিছুক্ষণের জন্য হলেও সে বাঁচতে পারে। এরা ওয়ার্ডেক্সের লোকেদের থেকে কিছুটা দূরত্ব তৈরি করে ফেলে, কিন্তু সামনে একটা খাদ ছিল। এই অবস্থায় জেন আর ড্যানিয়েল গাড়ি থেকে বেরিয়ে আসে আর তারপর গাড়ির অ্যাক্সিলারেটরের উপরে পাথর রেখে গাড়িটাকে খাদের নিচে জলাশয়ে ফেলে দেয়, কারণ এতে করে কয়েক সেকেন্ড পরে ওয়ার্ডেক্সের লোকেরা যখন এখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে গাড়িটা পানিতে পড়ে আছে। এতে করে তাদের মনে হয় যে ড্যানিয়েল আর জেন হয়তো পানির রাস্তা ধরে পালিয়ে গেছে, কিন্তু আসলে এরা দুজন ওখানেই কাছে কোথাও লুকিয়ে এই যাত্রায় বেঁচে যায়। এখন এই সব কিছুর মাঝে নোয়ার অবস্থা আবার বেশ খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ডাইভিং রডের সাহায্যে জেনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছে,
একটা পয়েন্টে তো ডাইভিং রড তার হাত থেকে পড়েও যায়, আর যখনই আরেকজন ওয়ার্ডেক্সের এমপ্লয় সেই ডিভাইসটাকে টাচ করে সে হঠাৎ করে ইনভিজিবল হয়ে যায়, আর তারপর সে আবারও দৃশ্যমান হয়, যদিও তার অবস্থা এটুকুতে অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, মার্গারেটের কথায় ফিরে আসি। এখানে জ্যাকসন মার্গারেটের এইসব কাজকর্মে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল, আর সে এখন হসপিটালে কল করে আর নিজের আর মার্গারেটের লোকেশন তাদেরকে বলে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে মার্গারেট মেন্টালি আনস্টেবল হয়ে গেছে। অন্যদিকে মার্গারেট অলরেডি জ্যাকসনের মনের কথা সব বুঝে গিয়েছিল, তাই সে গাড়ি নিয়ে একাই পালিয়ে যায়। আর মার্গারেট ড্যানিয়েলের কারেন্ট লোকেশন সবসময় বুঝতে পারছিল, আর এই কারণে সে ড্যানিয়েলের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে ড্যানিয়েল জেনকে সাথে করে নিয়ে ইন্ডিয়ানা নামের একটা মোটেলে এসে ওঠে। ড্যানিয়েল জেনকে বলছিল যে ছোটবেলা থেকে আমার কাছে ম্যাথস এই সব কিছু একটা ভাষার মতো মনে হতো, আর এই জন্যই আমি সাইবার সিকিউরিটিতে এত বেশি শার্প। আর পাশাপাশি আমার কাছে মার্গারেটের ওই ভিডিওটাও নাম্বারের মতো শোনায়, যেটা সে নিজের মাইন্ডে অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছিল। এটা তো স্পষ্ট ছিল যে ড্যানিয়েলের মাঝে স্পেশাল কিছু ক্ষমতা রয়েছে, ঠিক যেমন ওই পাখিটাকে দেখার পরে মার্গারেটও স্পেশাল হয়ে গেছে। তো এখন ড্যানিয়েল এই মোটেলের সমস্ত নেম কার্ডগুলো লুকিয়ে ফেলে, যাতে করে নোয়া যদি আবারও জেনকে কন্ট্রোল করেও ফেলে তবুও যেন সে জেনের কাছ থেকে লোকেশন বের করতে না পারে, কারণ জেন নিজেও এই লোকেশনের ব্যাপারে কিছুই জানবে না। জেন নিজেও তার হাত বেঁধে ঘুমাতে যায়, যাতে করে নোয়া যদি তাকে কন্ট্রোল করেও নেয় তবুও তার কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে না পারে। কিন্তু মাঝরাতে নোয়া আবারও জেনকে কন্ট্রোল করে ফেলে, আর জেন নিজের পা দিয়ে ড্যানিয়েলের কাছ থেকে একটা কাগজ সরিয়ে নিজের কাছে নিয়ে আসে, যেটার উপরে এই মোটেলের অ্যাড্রেস আর নাম লেখা ছিল। এর মানে নোয়া আবারও একবার এদের লোকেশন জেনে গিয়েছিল, আর কয়েক মিনিটের মাঝেই নোয়ার টিম এই মোটেল পর্যন্ত পৌঁছে যায়। সান্তিয়াগো নিজেও ওই লোকেশনে ড্যানিয়েলকে পিক করতে আসে, কিন্তু পুরো পুলিশ ফোর্স দেখে সে কিছুই করতে পারে না। এতক্ষণে ড্যানিয়েলেরও ঘুম ভেঙে যায়, আর সে বাথরুমের রাস্তা দিয়ে জেনকে পালাতে বলে। ড্যানিয়েল জেনকে ওই ডিভাইসটা দিয়ে দেয়, আর জেন সেটা নিয়ে পালিয়ে চলে যায়। কিন্তু ড্যানিয়েল এখান থেকে পালাতে পারে না, আর ওয়ার্ডেক্সের লোকেরা তাকে এবার ধরে ফেলে। যদিও ওয়ার্ডেক্সের লোকেরা ড্যানিয়েলের কাছ থেকে ওই ডিভাইসটা অর্থাৎ ডাইভিং রডটা এবারও পায় না, কারণ সেটা তো জেনের কাছে রয়েছে। তো যাই হোক, ওয়ার্ডেক্সের লোকেরা ড্যানিয়েলকে এবার ধরে নিজেদের সিকিউর ফ্যাসিলিটিতে নিয়ে চলে আসে। অন্যদিকে মার্গারেট নিজেও এই ফ্যাসিলিটির আশেপাশে পৌঁছে যায়, আর এই পয়েন্ট পর্যন্ত মার্গারেট নিজের পাওয়ারগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে শুরু করে। মানে সে যে কোনো কারো সমস্ত কথা তার কাছ থেকে জেনে নিতে পারে, আর সেই নলেজটা তার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। ইনফ্যাক্ট সে সামনের জনকে যে কোনো রকমের ভিশনসও দেখাতে পারত, যার কারণে সামনের জন সম্পূর্ণভাবে ম্যানিপুলেট হয়ে মার্গারেটের কথা মেনেও নিত। এর একটা এক্সাম্পল আমি আপনাদের এখনই কয়েক সেকেন্ডের মাঝে দিতে পারবো যে এক্স্যাক্টলি কিভাবে মানুষদের ম্যানিপুলেট করতো সে। তো এখন আপনারা শুধু এতটুকু জেনে নিন যে নিজের পাওয়ারের ব্যবহার করে মার্গারেট সোজা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে ড্যানিয়েল বন্দি অবস্থায় ছিল। নোয়া মার্গারেটকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মার্গারেট নোয়াকে এমনভাবে ম্যানিপুলেট করে ফেলে যে নোয়া মার্গারেটের জায়গায় নিজের মৃত স্ত্রীকে দেখতে শুরু করে। তো হ্যাঁ, নোয়া মার্গারেটকে কোনোভাবে আটকাতে পারে না, কারণ সে নিজের স্ত্রীকে কীভাবেই বা আটকাবে। আর তাছাড়াও সে বাকিদের মার্গারেটের উপরে হামলা করতেও নিষেধ করে দেয়। তো এখন মার্গারেট ড্যানিয়েলকে এখান থেকে মুক্ত করে নিয়ে চলে যেতে শুরু করে, আর কেউই মার্গারেটকে আটকাতেও আসে না। তারা মার্গারেটের জায়গায় তাদের কোনো আপন মানুষকে দেখতে পাচ্ছিল, যার কারণে তারা মার্গারেটকে কোনোভাবে আটকাতে পারে না। তো সবাই একে একে মার্গারেটের জন্য রাস্তা ছেড়ে দেয়। ব্যাস, তারপর আর কি, মার্গারেট ড্যানিয়েলকে নিজের গাড়িতে বসিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। দুজন গাড়িতে বসে ডিসকাস করতে শুরু করে যে তাদের কাছে এই পাওয়ারগুলো আসলে আসলো কোথা থেকে। মার্গারেট বলে যে আমার কাছে তো পাওয়ারগুলো গতকালই এসেছে, মানে আমি একটা পাখিকে দেখতে পারি আর তারপর থেকে এই পাওয়ারগুলো আমার ভেতরে চলে আসে। ড্যানিয়েল বলে যে আমার কাছে ম্যাথস বোঝার এই শক্তিটা আসলে অনেক বছর আগে এসেছিল, যখন আমি 20 বছর বয়সী ছিলাম, কলেজে পড়াশোনা করতাম, মানে আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন আমার মনে হতো যে কেউ একজন আমাকে প্রতিনিয়তই দেখে চলেছে, আর অদ্ভুতভাবে আমার সামনেও ওই রকমই একটা কার্ডিনাল পাখি উড়ে আসে। তো এরা দুজনে এ ব্যাপার নিয়ে কথা বলছিল, আর তাদের গাড়িটা একটা রেলওয়ে ক্রসিংয়ের কাছে থামানো ছিল। তখনই ওয়ার্ডেক্সের একজন এজেন্ট নিজের গাড়ি দিয়ে এদের গাড়িতে ধাক্কা মারতে শুরু করে, যাতে করে এদের গাড়িটা সামনে থেকে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আর এই কাজটায় সে একরকম সফল হয়ে যায়,
এদের গাড়ির বনেট ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে যায় আর ট্রেনটা এদের গাড়িকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ড্যানিয়েল আর মার্গারেট গাড়ি থেকে কোনো রকমে এখান থেকে বের হয়ে ট্রেনের উপরে চলে যায়। এরপর একটা গর্ত দিয়ে র্যান্ডম একটা বগির ভেতরে তারা নেমে যায়। আর এই পুরো এক্সপেরিয়েন্স থেকে মার্গারেট এতটাই ভয় পেয়ে যায় সে কাঁপতে শুরু করে দেয়। ইনফ্যাক্ট মার্গারেটের তো এটাও মনে হয় যে পার্কিনসন ডিজিজ তার হয়তো হয়ে গেছে, কিন্তু বিষয়টা আসলে এমন ছিল না। এটা একরকম প্যানিক অ্যাটাক ছিল, কারণ এই সমস্ত এক্সপেরিয়েন্সের কারণে মার্গারেটের টেলিপ্যাথিক ক্ষমতা একেবারে ওভারলোড হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স তো একেবারে নর্মাল ছিল না, আর যে কোনো সাধারণ মানুষই হয়তো এমন অদ্ভুত এক্সপিরিয়েন্স হলে তারা ভয়ও পেয়ে যেত। তো যাই হোক, ড্যানিয়েল এখন তাকে শান্ত করে ফেলে। অন্যদিকে নোয়া ডাইভিং রডের সাহায্যে সরাসরি হুগোকে কন্ট্রোল করার চেষ্টা করে, আর এই দুজনের মাঝে ঠিক ভুল নিয়ে বেশ ভালোই তর্ক হয়। হুগো বলছিল যে কিভাবে এলিয়েনদের এই ইনফরমেশনটা পাবলিক হওয়া উচিত, অন্যদিকে নোয়া এই ইনফরমেশনটা একেবারে সিক্রেট রাখতে চায়। আসলে নোয়ার কাছে এই ইনফরমেশন প্রায় ৩৫ বছর ধরে সিক্রেট ছিল। তো এখানে আমরা বুঝতে পারি যে হুগোর আশেপাশে কাজ করা লোকগুলো ওয়ার্ডেক্সের এক্স এমপ্লয়, যারা নোয়ার বিরুদ্ধে চলে গেছে। এদের কথোপকথন তখনই থেমে যায় যখন রুমে আরও একজন লোক চলে আসে, আর নোয়ার সাথে সাথে অন্য মানুষটার চেহারা দেখে তার ডেটা বেরও করে ফেলে, কারণ সে ওই লোকটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর ওই লোকটার লোকেশন সে নিয়ে নেয় যেখানে আপাতত হুগো ছিল। তো যাই হোক, আমরা ভিউয়ার্সরা এই পুরো মুভিতে এটা দেখতে পাই যে হুগোর পেছনের লোকেরা এমনভাবে কাজ করছিল যেন তারা কোনো রকমের একটা ঘর সেট আপ করছে। তো এমনটা কেন সেটা আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন। তো আপাতত সিন জেনের উপরে চলে আসে, যে কিনা লুকিয়েছিল, আর সে নিজের চার্চের নানকে কল করে। জেন নানকে জিজ্ঞাসা করে যে নান, সৃষ্টিকর্তা কি মানুষদের সব থেকে বেশি গুরুত্ব দেন? কারণ সৃষ্টিকর্তার কাছে তার সব থেকে সেরা সৃষ্টি তো মানুষই, তাই না? এর উত্তরে নান বলে যে দেখো, পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষই হয়তো সব থেকে সেরা, কিন্তু পৃথিবীর বাইরে হয়তো আমাদের চেয়ে আরও বেশি সুপ্রিম ক্রিয়েশন রয়েছে, কারণ সৃষ্টিকর্তা তো অনেক বিশাল, উনি যে কোনো কিছু করতে পারে। এই কথাটা শুনে জেন বুঝতে পারে যে এলিয়েনরাও হয়তো সৃষ্টিকর্তার জন্য অনেক ইম্পর্টেন্ট, আর এই অবস্থায় এলিয়েনদের ব্যাপারে দুনিয়ার অবশ্যই জানা উচিত। অন্যদিকে মার্গারেট আর ড্যানিয়েল ট্রেন থেকে নেমে পড়ে, যেখানে তাদের দিকে কেউ একজন এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন এখানে ফায়ার ফাইটার্সদের গাড়িতে করে কিছু লোক চলে আসে, আর এরা ছিল হুগোর লোক। এরা মার্গারেট আর ড্যানিয়েলকে সেখান থেকে নিয়ে যায় যেখানে হুগো ছিল, আর হুগো এই দুজনকেই ওয়েলকাম করে। মার্গারেট এখানকার সকল মানুষদের নাম জানতো, আর টেলিপ্যাথির কারণে তখনই মার্গারেট দেখতে পায় যে তাদের সামনে একটা ঘর রিক্রিয়েট করা হয়েছে। এই ঘরটা মার্গারেটের ছোটবেলার ঘর ছিল, আর হ্যাঁ বন্ধুরা, এটাকেই হুগোর লোকেরা পুরো মুভি জুড়ে তৈরি করছিল। হুগো চাচ্ছিল যে মার্গারেট যেন নিজের মস্তিষ্ক থেকে সেই কথাটা বের করে আনে যে আসলে ছোটবেলায় তার সাথে এমন কি ঘটেছিল যার কারণে তার ভেতরে এই পাওয়ারগুলো চলে আসে। মার্গারেটের ভেতরে এই পাওয়ারগুলো তখন থেকেই ছিল যখন সে 10 বছর বয়সী ছিল, কিন্তু পাওয়ারগুলো ছিল সুপ্ত অবস্থায়, তাই মার্গারেট এই ব্যাপারগুলো কিছুই বুঝতে পারেনি। তবে সেই পাওয়ারগুলো অ্যাক্টিভেট হয়েছে গতকাল, যখন কার্ডিনাল পাখিটা মার্গারেটের সামনে এসেছিল। সেম ড্যানিয়েলের ক্ষেত্রেও তার কাছেও পাওয়ারটা ছোটবেলা থেকেই ছিল, কিন্তু তার পাওয়ার কলেজে 15 বছর আগে অ্যাক্টিভেট হয়। তো এখন প্রশ্ন হলো যে এদের কাছে পাওয়ারটা আসলে আসলো কিভাবে? আর এর উত্তর মার্গারেট তার মস্তিষ্কের ভেতরে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। মার্গারেট এই প্রশ্নের উত্তর জানতে চায় না। সে এক দৌড়ে এই রিক্রিয়েট করা ঘরটার ভেতরে চলে যায়, আর এই ঘরের প্রত্যেকটা রুম ছিল সেভাবেই সাজানো যেমনটা মার্গারেটের ছোটবেলার ঘর ছিল। ইনফ্যাক্ট মার্গারেটের রুমটাও একেবারে হুবহু সেম রাখা হয়েছে। আমরা বুঝতে পারি যে মার্গারেটের বাবা তখনই মারা যান যখন সে অনেক ছোট ছিল, আর মার্গারেট এই ব্যাপারে খুব বেশি কিছু মনেও করতে পারে না। আসলে মার্গারেটের খুব বেশি কিছু মনেও নেই, অথবা সে নিজের এই মেমোরিটা সাপ্রেস করে ফেলেছে। হুগো এখন বোঝায় যে মার্গারেট আর ড্যানিয়েলের কাছে পাওয়ার আসলে এলিয়েনদের কাছ থেকে আসে, আর এলিয়েনেরা এদের দুজনকে আলাদা আলাদা পাওয়ার দিয়েছিল। ড্যানিয়েল ইউনিভার্সের সকল ল্যাঙ্গুয়েজের মাস্টার হয়ে যায়, মানে ম্যাথমেটিক্স, আর এই জন্যই সে কমপ্লেক্স ইকুয়েশনগুলো খুব সহজে সলভ করে ফেলে আর দুনিয়ার বেস্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে যায়। অন্যদিকে মার্গারেটের ভেতরে মানুষ আর তাদের ভাষা বোঝার পাওয়ার রয়েছে। এই জন্যই মার্গারেট দুনিয়ার সমস্ত ভাষা বলতে পারে, আর পাশাপাশি সে মানুষদের মনও পড়তে পারে। হুগো মার্গারেটকে কনভিন্স করে ফেলে যাতে করে সে নিজের ছোটবেলার কথা মনে করতে পারে, আর এর জন্য সে মার্গারেটকে একটা ডাইভিং রডও দিয়ে দেয় যেটাকে সে ধরতে পারবে।
হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ডাইভিং রডটা আসলে হুগোর কাছে ছিল। মার্গারেট ইতস্তত করে ডিভাইসটা ধরে আর তারপর ড্যানিয়েলও মার্গারেটের হাত ধরে ফেলে। এদের দুজনের শরীরে যন্ত্র লাগানো হয় তাদের ভাইটালস মনিটর করার জন্য। এরপর ডিভাইসের পাওয়ার ইউজ করে মার্গারেট ছোটবেলার সেই সিনটা মনে করে। তো ঘটনাটা এমন ছিল যে মার্গারেটের যখন 10 বছর বয়স ছিল তখন তার রুমে কিছু প্রাণী এসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এগুলোর মধ্যে ওই কার্ডিনাল পাখিটাও ছিল, তারপর একটা হরিণ যেটাকে আমরা বারবার দেখতে পাচ্ছিলাম, একটা শিয়াল আর একটা রাকুন ছিল। মার্গারেট এই প্রাণীগুলোর পিছু নিতে নিতে বাইরে চলে যায় আর মার্গারেট একটা আলোর দিকে এগিয়ে যাচ্ছিল আর তার বেশ ওয়ার্ম একটা ফিলিং আসছিল। মার্গারেটের মনে হচ্ছিল যেন সে কোনো দুর্গের ভিতরে যাচ্ছে। হ্যান্সেল আর গ্রেটেলের মতো পুরনো একটা সিন ছিল, কিন্তু আসলে সে এলিয়েনদের স্পেসশিপের ভেতরে এন্টার করে ফেলেছে। স্পেসশিপে ছোট্ট ড্যানিয়েলও ছিল আর এই এলিয়েনেরা এদের দুজনের উপরে এক্সপেরিমেন্ট করেছিল। মানে কোনো খারাপ এক্সপেরিমেন্ট নয়, বরং এলিয়েনেরা এদেরকে এই দুনিয়াটা আলো ভালোভাবে বোঝার পাওয়ার দিয়েছিল। আর এদের দুজনের পাওয়ার কি সেটা তো আমরা অলরেডি জেনে গেছি। তো এখানে আমরা এলিয়েনদের স্পেসশিপে ওই ডিভাইসটা মানে ডাইভিং রডটা দেখতে পাই, যেগুলো সংখ্যায় অনেক বেশি পরিমাণে ছিল। সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো ছিল আর ওই ডিভাইসগুলো গ্লো করছিল, যেখান থেকে এরা দুজনে পাওয়ার পেয়ে যায়। মানে এই ডিভাইসগুলোর সাহায্যেই হয়তো পাওয়ার ট্রান্সফার হয়েছিল। তো এখন এই সত্যটা জানার পরে মার্গারেট একেবারে শান্ত হয়ে যায় আর আশেপাশের সবাই এখন অনেক খুশি ছিল। কিন্তু এই খুশি খুব বেশিক্ষণ টেকে না, কারণ তখনই ওয়ার্ডেক্সের লোকেরা এই লোকেশনে চলে আসে। আর এই অবস্থায় মার্গারেট ওই ডিভাইসটাকে হোল্ড করে নিজের পাওয়ারের ব্যবহার করে। আর এই পাওয়ারের সাহায্যে মার্গারেট ওয়ার্ডেক্সের লোকেদের কাছ থেকে সব কিছু লুকিয়ে ফেলে। মানে ওয়ার্ডেক্সের লোকেরা এই জায়গাতে চলে আসলেও তারা আসলে কিছুই দেখতে পাচ্ছিল না, যেন মার্গারেট আর হুগোর যত লোকেরা ছিল তারা সবাই অদৃশ্য হয়ে গেছে। এখন ওয়ার্ডেক্সের লোকেদের হাতে হিট সেন্সর ছিল আর সেটা দিয়ে তারা বুঝতে পারছিল যে ঘরের ভেতরে 40 জনেরও বেশি লোক আছে, কিন্তু তারা নিজেদের সামনে একটা খালি ওয়্যার হাউস দেখতে পাচ্ছিল, কোনো মানুষ দেখতে পাচ্ছিলই না। তারপরেও আমি বলে দেই যে ওয়্যার হাউসটা খালি ছিল না, বরং মার্গারেট ডিভাইস আর নিজের পাওয়ার ব্যবহার করে এমন একটা ইলিউশন তৈরি করে যাতে ওয়ার্ডেক্সের লোকেরা কিছুই দেখতে না পায়। কিন্তু এত হাই লেভেলে পাওয়ার ইউজ করার কারণে ডিভাইস আর মার্গারেট দুজনেই লিমিট ক্রস করে ফেলছিল। আর এই অবস্থায় মার্গারেট হুগো আর তার লোকেদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এরা ইনভিজিবল অবস্থাতেই ফায়ার ট্রাকে বসে বের হতে শুরু করে আর অন্যদিকে ওয়ার্ডেক্সের লোকেরা ফায়ার ট্রাকের আওয়াজ শুনতে পায়। তারপর ফায়ার ট্রাকটা এদের গাড়িতে ধাক্কা মারে, সেটাও তারা ফিল করতে পারছিল, কিন্তু তারা ফায়ার ট্রাকটাকে দেখতেই পারছিল না। ফায়ার ট্রাক তো দূর, তারা কিছুই দেখতে পাচ্ছিল না। ওয়ার্ডেক্সের কিছু লোক সামনে এগিয়ে ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, কিন্তু তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যেন তারা ইনভিজিবল কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। তো ফাইনালি হুগো আর তার লোকেরা, তারপর ড্যানিয়েল আর মার্গারেট এখান থেকে ইনভিজিবল ফায়ার ট্রাকে করে পালাতে শুরু করে। আর এতক্ষণে মার্গারেট এতটাই পাওয়ার ইউজ করে ফেলেছিল যে ডিভাইসটা কালো হয়ে একেবারে নষ্ট হয়ে যায়। তো এখন এরা এখান থেকে পালিয়ে সোজা মার্গারেটের নিউজ স্টুডিও KCX এর দিকে যাচ্ছিল। সেখানে তাদের প্ল্যান ছিল যে তারা নিউজে লাইভ অন এয়ারে গিয়ে পুরো দুনিয়াকে এলিয়েনদের সত্যটা জানিয়ে দেবে। মার্গারেট KCX এর লোকেদের কন্ট্রোল করে সোজা লাইভে যাওয়ার প্ল্যান শুরু করে দেয়। অন্যদিকে ড্যানিয়েল কন্ট্রোল রুমে গিয়ে সবাইকে ওই সমস্ত ড্রাইভগুলো দিয়ে দেয় যেগুলোতে এলিয়েনদের ভিডিও প্রুফ ছিল। এই সমস্ত ড্রাইভগুলো লোড করা হয় যাতে করে এগুলো প্লে করা যায়। এরপর KCX এর এমপ্লয়িরা অন্য বড় সব নিউজ চ্যানেলগুলোকে খবর দিয়ে দেয় যে তারা আসলে খুবই বড় কিছু ব্রডকাস্ট করতে চলেছে। এই খবর দেওয়ার ফলে যেটা হয় সেটা হলো দুনিয়ার সমস্ত মেজর নিউজ পোর্টাল একসঙ্গে এই খবরটাকে নিজেদের চ্যানেলে দেখাতে পারে। কিন্তু এরা লাইভে যাওয়ার আগেই ওয়ার্ডেক্সের লোকেরা এখানে চলে আসে আর তারা KCX এর বিল্ডিং এর পাওয়ার লাইনটাই একেবারে কেটে দেয়। তো এখন বিল্ডিং এর ব্যাকআপ জেনারেটরও ছিল, কিন্তু ওয়ার্ডেক্সের লোকেরা এই জেনারেটরের লাইনটাও বন্ধ করে দেয়। তো এখন পাওয়ারই যদি না থাকে তাহলে নিউজটা টেলিকাস্ট হবে কিভাবে? এক কথায় হুগো, ড্যানিয়েল আর মার্গারেট এখন আটকা পড়ে যায় আর এদের প্ল্যান অলমোস্ট ফেল হয়ে গিয়েছিল। স্টুডিওতে ভিড় জমে গিয়েছিল, মানে ওয়ার্ডেক্সের অনেক লোক চলে এসেছে। কিন্তু তখনই ভিড়ের মধ্যে থেকে জেন বেরিয়ে আসে, যে কিনা মার্গারেটকে তার কাছে থাকা ডিভাইসটা মানে ওই ডাইভিং রডটা ধরিয়ে দেয়। মার্গারেট এই ডাইভিং রডের পাওয়ার ব্যবহার করে এই পুরো বিল্ডিংয়ের পাওয়ার ফিরিয়ে আনে। মানে এখানে লাইট চলে আসে, যার কারণে নিউজ আবারও লাইভ টেলিকাস্ট হতে শুরু করে। এই পয়েন্টে এসে নোয়াও একরকম হার মেনে নেয় আর সে ওই নিউজটা চলতে দেয়।
সে শুধুমাত্র বসে বসে দেখতে থাকে আর মার্গারেট এই দুনিয়াকে বলতে শুরু করে যে এলিয়েনরা এক্সিস্ট করে। ইনফ্যাক্ট 1973 সাল থেকে ওয়ার্ডেক্স নামের কোম্পানি এলিয়েনদের উপরে জঘন্য সব এক্সপেরিমেন্ট করছে আর তাদের টেকনোলজিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এরপর ড্যানিয়েলের ড্রাইভগুলোর বেশ কিছু ফুটেজ চলতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ল্ড মিডিয়া এই নিউজটাকে তুলে নেয়। সকল জায়গাতে শুধু এই নিউজটাই চলছিল আর সবাই এই নিউজটাই দেখছিল। আর এখন পরিস্থিতি এমন মনে হচ্ছিল যেন ওয়ার্ল্ড ওয়ার 3 একেবারে থেমে গেছে, মানুষ এটা ভুলেই গেছে। অনেক কোশ্চেন মানুষের মনে আসছিল যে এই ফুটেজগুলো কি আসলে এআই জেনারেটেড, কিন্তু এত ফুটেজ একসঙ্গে আসাটা এআই বলে তাদের কাছে মনে হয় না। তো এই ফুটেজগুলোর মধ্যে আমাদের দুনিয়াতে বাস্তবেই ঘটে যাওয়া রসওয়েল ইনসিডেন্ট পর্যন্ত আমরা দেখতে পারি। ইনফ্যাক্ট এখানে অনেকগুলো হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে ফুটেজ ছিল আর এইসব কিছু পাবলিশ হওয়ার মানে এটাই বোঝানো হচ্ছিল যে কিভাবে এলিয়েনদের পুরো বিষয়টা অনেকবার ঢেকে ফেলা হয়েছে সাধারণ মানুষের চোখের সামনে থেকে। তো এটাই ছিল ডিসক্লোজার ডে, কারণ আজকে এলিয়েনদের নিয়ে সবকিছু ডিসক্লোজ করা হচ্ছিল। এই পয়েন্টে আছে একটা ফাইনাল টুইস্ট, কারণ আসলে হুগো ওয়ার্ডেক্স থেকে একটা এলিয়েনকেও চুরি করে নিয়েছিল আর সে জ্যান্ত এলিয়েনটাকে এখানে স্টুডিওতে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এতে করে যে মানুষেরা এইসব ভিডিওকে এআই বলে ক্লেম করছিল সেগুলো সব বাতিল হয়ে যায়, কারণ মানুষেরা এখন লাইভ টিভিতে এলিয়েনকে দেখতে পাচ্ছিল। তো ফাইনালি এই এলিয়েনটা উঠে দাঁড়ায় আর তারপর ড্যানিয়েল এবং মার্গারেটকে দেখে। সে ড্যানিয়েলের কানে নিজের ভাষায় কিছু একটা বলে আর ড্যানিয়েল এই কথাটা মার্গারেটকে জানায়। মার্গারেট স্মাইল করে আর সে ক্যামেরার সামনে গিয়ে বলে, শোনো, মানে আমার কথা শোনো। এর মানে হলো এখন মার্গারেট পুরো দুনিয়াকে সেটাই বলবে যা এলিয়েনরা বলতে চায়। আর ঠিক এই পয়েন্টে মুভিটা শেষ হয়ে যায় আর অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে রেখে যায়, যেগুলোর উত্তর আমি এখন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো 1 নাম্বার প্রশ্ন হলো যে ওয়ার্ডেক্স কোম্পানিটা আসলে কি, যার উত্তরে বলা যায় যে ওয়ার্ডেক্স হলো একটা প্রাইভেট কোম্পানি যাদের কাজই হলো এলিয়েন সহ এই দুনিয়াতে থাকা কিছু সেন্সিটিভ ইনফরমেশনগুলো পুরো দুনিয়ার কাছ থেকে চিরদিনের জন্য লুকিয়ে ফেলা। এটা কোনো সরকারি বা আমেরিকান মালিকানাধীন কোনো কোম্পানি ছিল না, বরং এই কোম্পানি সম্পূর্ণ স্বাধীন ছিল, যারা এলিয়েনদের এই বিশাল সিক্রেট আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকেও লুকিয়ে রাখতে সক্ষম ছিল। তো এখন 2 নাম্বার প্রশ্ন হলো যে ওয়ার্ডেক্স কেন এইসব সিক্রেট রাখতে চায়। তো এর সোজা সাপটা উত্তর হলো বিজনেস। কারণ দুনিয়াতে যত রকমের যুদ্ধ চলছে, যত অস্ত্রের ব্যবসা চলছে, তার সব কিছু বন্ধ হয়ে যেত যদি মানুষেরা জানতে পারতো যে তাদের চেয়েও উন্নত কোনো এলিয়েন প্রজাতি রয়েছে। কারণ তখন মানুষেরা সবাই নিজেদের অস্তিত্ব এলিয়েনদের কাছ থেকে বাঁচানোর জন্য একত্রিত হয়ে যেত। তারা হয়তো এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিত, বা মানবজাতি সবসময় একটা ব্যাপার নিয়ে ভয়ে থাকতো যে এলিয়েনেরা যে কোনো সময় চাইলেই আমাদের ধ্বংস করে দিতে পারে। এছাড়াও আমাদের সমাজে প্রচলিত ধর্ম ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংস হয়ে যেতেও পারত, কারণ এইসব কিছু আসলে ধার্মিক বিষয়ের সাথে অনেক কিছু মিলে যায়। যাই হোক, এইসব কারণে নেমে আসতে পারত ভয়াবহ বিশৃঙ্খলা। এক কথায় প্রচলিত মানব জীবনের এই পুরো ব্যবস্থা চলমান রাখার জন্য এই লুকোচুরিটা খেলা হয়েছে। তো 3 নাম্বার প্রশ্ন হলো যে আমি যে রসওয়েল ইনসিডেন্টের কথা আপনাদেরকে বলেছি সেটা আসলে কি। আসলে 1947 সালে নিউ মেক্সিকোর ছোট্ট একটা এলাকা রসওয়েলসে একটা ভাঙা স্পেসশিপের টুকরো পাওয়া যায়, যেটাকে প্রথমে আর্মিরা ডিক্লেয়ার করে যে তারা এলিয়েন ইউএফওর ধ্বংসস্তূপ পেয়েছে, কিন্তু পরদিনই তারা এই সকল বয়ান বদলে এটাকে বাস একটা উড়ন্ত বেলুনের দুর্ঘটনা বলে চালিয়ে দেয়, যা আজ অবধি আমাদের কাছে বাস্তব দুনিয়াতে ঘটা সবথেকে বড় একটা রহস্যগুলোর মধ্যে একটা। 4 নাম্বার প্রশ্ন হলো যে এলিয়েনেরা যদি এতই উন্নত হয়ে থাকে তাহলে তারা দুনিয়ার সবকিছু হ্যাক করে মানুষদের মন কন্ট্রোল করে মানুষদের নিজেদের অস্তিত্ব কেন জানালো না। তো এর উত্তর হলো মানুষের মস্তিষ্ক মূলত 2 ভাগে বিভক্ত। একটা হলো লজিক দিয়ে চিন্তা ভাবনা করে আর একটা ইমোশন দিয়ে চিন্তা ভাবনা করে। এইসব কিছু করলে মানুষেরা এলিয়েনদের এখানে আসা, তাদের সঙ্গে কথা বলার পেছনে অনেক লজিক খুঁজে বেড়াতো, কারণ কেন এলিয়েনেরা আসলো, কেনই বা তারা কথা বলতে চায়। অনেকে তো এসব কিছুকে ইল্লিগাল ভেবে ইগনোরও করে দিত, আবার অনেকেই ইমোশন দিয়ে চিন্তা করলে হয়তো ভয় পেয়ে যেত, নিজেকে শেষ করে দিত, বা দুনিয়াব্যাপী ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত।
তাই এলিয়েনেরা মূলত এইসব কিছু না করার জন্য মার্গারেট আর ড্যানিয়েলকে ছোটোবেলাতেই নিজেদের কাছে নিয়ে তাদের মস্তিষ্ক মডিফাই করে দেয়, যেখানে ড্যানিয়েল ওর মস্তিষ্কে থাকে লজিক, যে কিনা পুরো ইউনিভার্সের ভাষা ম্যাথমেটিক্সের একেবারে মাস্টার ছিল, আর মার্গারেট চলতো তার মস্তিষ্কের ইমোশনে। এই কারণেই সে মানুষের মন পড়তে পারতো, সে মানুষের মনের সকল কথা জানতে পারতো, আর এই জন্যই এরা দুজন একত্রে মানুষের ইমোশন আর লজিক দুটোকেই কন্ট্রোল করে খুব সহজেই এলিয়েনদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারতো। এছাড়াও আমার কাছে 5 নাম্বার প্রশ্ন যেটা মনে হয়েছে যে ঠিক আছে ভাই, এলিয়েন তোরা আসছিস ভালো কথা, কিন্তু চাস কি ভাই, তোরা আমাদেরকে মারতে চাস? না, একেবারেই না। আসলে এলিয়েনেরা জাস্ট নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে এসেছিল। তারা চেয়েছিল যে মানুষের দুনিয়াতে কোনো ভয় বিশৃঙ্খলা সৃষ্টি না করে ব্যাস তাদের সাথে একটা ভালো যোগাযোগ স্থাপন করতে, আর নিজেদের যেসব সাথীদের উপরে মর্মান্তিক এক্সপেরিমেন্টগুলো মানুষেরা করছে সেগুলো বন্ধ করতে। তো আমার মনে এই 5টা প্রশ্ন এসেছিল, যার উত্তর আমি আমার নিজের মতো করে দিলাম। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন বা উত্তর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, সত্য বলতে স্টিভেন স্পিলবার্গের কাছ থেকে আমি আরও ভালো কিছু আশা করেছিলাম ভাই। মুভিটা শুরুর দিকটা অনেক বোরিং লেগেছে, আর এলিয়েনদের ব্যাপারে খুব বেশি তথ্য আমাদের দেয়া হয়নি, যে ব্যাপারটা আমার কাছে অনেক ইনকমপ্লিট মনে হয়েছে, আমার কাছে ভালো লাগেনি। আমি এলিয়েনদের ব্যাপার আরও বেশি জানতে চেয়েছিলাম। আমি এলিয়েনদের মুভি হিসেবেই মুভিটা দেখতে বসেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখলাম তা হলো মানুষেরাই নিজেদের মধ্যে মারামারি করতেছে, ধরাধরি করতেছে। এলিয়েনদের ব্যাপারে খুবই সামান্য কিছু দেখানো হয়েছে, যেটা অবশ্যই মনক্ষুণ্ণ করেছে আমার। যাই হোক, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, গল্প অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।